বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ বন্ধ হলো পাকস্থলীর রক্তক্ষরণ। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডনে নেওয়ার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। আগারগাঁওয়ে বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, শিশু, গর্ভবতী নারী সহ একই পরিবারের 6 জন দগ্ধ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, সবার অবস্থায় আশঙ্কাজনক। দানার জমি আছে যে বালু দিয়ে সব বইজারে দো এই বালু ফলাই দেয় না 10 টাকা 8 টাকা সমানতাছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। আইনের তোয়াক্কা করছে না কেউ। রাজুকের পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। বন্ধের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে বাড়বে করের বোঝা, দায় মুক্তি না দেওয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শুক্রবার বিকেলে ডাক্তার AQM মুহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি আরও জানান, পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়া। এদিকে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে মেডিকেল বোর্ডের। গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সানবির উপল। সরাসরি যাচ্ছি তার কাছে। এক অনিশ্চয়তার মধ্য থেকেই বেগম জিয়ার চিকিৎসা চলছে এবং ক্ষণে ক্ষণে এর সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে তার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে। তো এই মুহূর্তে আজকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা কেমন আছে, কী অবস্থায় আছেন তিনি, সেটি দলের পক্ষ থেকে, তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। গতকালকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং না করলেও আমরা জানতে পেরেছি যে তার একটি এন্ডোস্কোপি করা হয়েছে এবং সেখান থেকে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি করার চেষ্টা করা হচ্ছিল। তবে তার যেহেতু প্রধান যে অর্গানগুলো আছে সেগুলো আসলে কার্যত আগে থেকেই অসুস্থ, কিডনি, লিভার এবং ফুসফুস, এই রকম যে হৃৎপিণ্ড, সব কিছু মিলিয়ে সবগুলো অর্গানেই কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত এবং অসুস্থ এবং দীর্ঘদিন থেকেই তিনি এরকম অসুস্থতা নিয়েই আস্তে আস্তে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছেন। এবং এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে এখানে তিনি যে ভর্তি হয়েছেন 14 দিন আগে, তখন থেকে তারপরে তার নিউমোনিয়ার প্রকোপটা বেড়ে গিয়েছিল এবং যার ফলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ে ধারাবাহিকভাবে এই অসুস্থতা বাড়তেই থাকে। তবে এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে জানতে পেরেছি যে তার শরীর এখন ওষুধ বা চিকিৎসা গ্রহণ করছে, কিন্তু তিনি আসলে সবার সাথে কথা বলতে পারছেন না, এরকম বিষয়টি আমরা জানতে পেরেছি। আর আরেকদিকে সেটি হচ্ছে কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে বিকেলে আসার কথা, সেটি নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে এবং সেটি আসছে না। জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা হচ্ছে সেটি আসছে না। আমরা একটি গণমাধ্যমের বরাতে এবং আরও বেশ কিছু জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি 9 বা 10 তারিখের দিকে আসতে পারে। তবে সব কিছু বিবেচনা করে যাই হচ্ছে, যাই হবে, সব কিছুই আসলে সিদ্ধান্ত হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে। তার তখনকার সময়ে যে শারীরিক অবস্থা হবে সেই প্রেক্ষাপটে তাকে লন্ডনে নেওয়া যাবে কি যাবে না তারা সিদ্ধান্ত দেবেন। সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই তারপরে সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি সেটি গতকালকে যান্ত্রিক ত্রুটির কারণে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সটি আর না আসার পরে তারপরে তড়িঘড়ি করে বিকেলবেলা আমাদের সিদ্ধান্ত জানানো হয় যে আজকে বিকেল নাগাদ জার্মান থেকে আরেকটা এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা। তবে সেটিও এখন আসা বা না আসা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে যদি তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো হয়, মেডিকেল বোর্ড যদি সায় দেয়, তাহলে এয়ার অ্যাম্বুলেন্স যে কোনো সময় চলে আসতে পারে ঢাকা বিমানবন্দরে এবং তাকে বিদেশে নেওয়া হতে পারে।
তো এখন পর্যন্ত গতকালকে রাতে 11:30 পর্যন্ত ডক্টর জোবায়দুর রহমান তিনি এখানে হাসপাতালেই ছিলেন, সেখান থেকে বাসায় গেছেন এবং আজকে এখনো পর্যন্ত তিনি এখন পর্যন্ত আসেননি এবং তিনিও এই মেডিকেল বোর্ডের সদস্য, যার ফলে বারবারই মেডিকেল বোর্ডের সদস্যরা তারা তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণের সাপেক্ষেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হবে এবং দেশবাসী যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন জায়গায় দোয়া মোনাজাত করা হচ্ছে। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর এবার কেয়ারের সামনে থেকে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সামনে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং আগারগাঁওয়ে ঘটনাস্থলে আছেন আবু সাইদ নিশান। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। রাজধানীর আগারগাঁওয়ে একই পরিবারের 6 জন সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি ভোর 4:30-এ এই যে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা সেটি ঘটে এবং পরবর্তীতে সকাল 7টায় তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটে কিন্তু তাদেরকে আনা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই দগ্ধ 6 জনের মধ্যে 3 জন পুরুষ এবং 3 জন নারী রয়েছেন। পাশাপাশি একজন শিশু রয়েছে যার বয়স 6 বছর, একজন গর্ভবতী নারী রয়েছেন। চিকিৎসকরা বলছেন সর্বোচ্চ 12% পর্যন্ত তাদের দগ্ধ আছে, অর্থাৎ তারা 12% পর্যন্ত পড়েছেন সর্বোচ্চ, যেটি আসলে অনেকটাই স্বাভাবিক পর্যায়ের রয়েছে বা যেটিকে তারা খুব বিপদজনক মনে করেন না। তবে যেহেতু এখানে একজন শিশু রয়েছেন, পাশাপাশি একজন গর্ভবতী নারী রয়েছেন, তাই তারা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং তাদেরকে আসলে সেই নেবুলাইজেশন থেকে শুরু করে যে গর্ভবতী নারী যিনি রয়েছেন তাকে নেবুলাইজেশন থেকে শুরু করে যে আনুষঙ্গিক যে চিকিৎসা সেগুলো দেওয়া হচ্ছে। পাশাপাশি একজন শিশু রয়েছে, সেই শিশুটিকেও যেন সুস্থ করে তোলা যায় সেই চেষ্টাটাই কিন্তু করছেন এই বার্ন ইনস্টিটিউটের যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে স্বাভাবিকভাবে তাদেরকে এই চিকিৎসা সেটি দেওয়া হয়েছে। তো সেই চিকিৎসার মধ্য থেকে তারা বলবেন যে তাদেরকে পর্যবেক্ষণে রাখার পর হয়তো তারা বলতে পারবেন যে আসলে তাদের অবস্থা কি বা তাদের পুরোপুরি কি চিকিৎসা দিতে হবে সেই বিষয়টি হয়তো ডাক্তাররা নিশ্চিত হতে পারবেন। আমরা ঘটনাস্থলে সংযুক্ত হতে চাই। ঘটনাস্থলে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। আমি এখন যেখানটা আছি সেটা হলো শেরেবাংলা নগর কলোনির একটি এলাকায় এবং এইখানে আমার যে পেছনে দেখা যাচ্ছে সেখানে কিন্তু গ্যাস লাইনের লিকেজের ঘটনাটি ঘটেছে। এই গ্যাস লাইনের লিকেজের ঘটনায় আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে নারী শিশু সহ কিন্তু 6 জন দগ্ধ হয়েছেন এবং এই গ্যাস লাইন লিকেজের শুরুতে যেটি ঘটনাটা ঘটেছে সেটা হলো সকালবেলা 5:15-র দিকে কিন্তু এখানে যারা থাকতেন তারা কিন্তু রান্না করতে গিয়েছিলেন এবং রান্না করার সময় কিন্তু যখনই গ্যাসের চুলাটা ধরাতে যান তখনই আসলে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণের ঘটনা থেকেই কিন্তু এই যে প্রায় 6 জন নারী এবং শিশুসহ তারা দগ্ধ হন এবং প্রত্যক্ষদর্শীরা তারা আমাদেরকে জানান যে এখানে বিকট বিস্ফোরণে যখন হয়েছিল তখন তারা প্রথমে ভূমিকম্প ধারণা করলেও পরবর্তীতে দেখা যায় এখানে আসলে আগুন লাগার ঘটনা ঘটে এবং তারা কিন্তু স্থানীয়ভাবে পানি টানি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তারা আমাদেরকে আরও যেটা জানিয়েছেন যে এই গ্যাস লাইন লিকেজের ঘটনা কিন্তু তারা প্রায় কয়েক দফায় অভিযোগ করেছিলেন যে এখানে গ্যাস লাইনের লিকেজ হচ্ছে এবং এটা ঠিক করার জন্য, কিন্তু সেটা কিন্তু ঠিক করা হয়নি। সেই গ্যাস লাইন লিকেজ ঠিক না হওয়ার কারণেই কিন্তু এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখানকার প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে আরও জানান যে এই যে এখানে যে চুলা এবং যে গ্যাস লাইন লিকেজের যে ঘটনা এটা কিন্তু এখনও পর্যন্ত যে গ্যাসের যে একটা আবহ সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং যে ইট এবং স্থাপনা আছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যে রুমগুলো ছিল এই রুমগুলোতে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে অনেক দগ্ধ অবস্থায় কিন্তু অনেক কাপড় চোপড় পড়ে আছে এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে এখানে যে গ্যাস লাইনের লিকেজের যে ঘটনা এই ঘটনায় কিন্তু এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যেই পানির মাধ্যমে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন এবং যারা দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু
দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। এবং এই হাসপাতালের প্রেরণের জায়গা থেকে কিন্তু আমাদের এই যে এখানকার স্থানীয় মানুষ বলছেন বারবার যে এই গ্যাস লাইনের লিকেজের ঘটনা এতবার অভিযোগ দেওয়ার পরেও কেন আসলে এইটি সমাধান করা হয়নি তারা কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন। এবং এই দগ্ধের ঘটনায় কিন্তু যে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এখানকার যে স্থানীয় মানুষ এই বাসায় যারা থাকতেন তারা কিন্তু ভোর নাগাদের দিকে যখন রান্নাবান্নার কাজ করছিলেন তখনই কিন্তু এই দগ্ধের ঘটনা ঘটে এবং এখানে যে বিপুল পরিমাণ আগুনের দেখা যায়। কিন্তু এখন এখানে যারা স্থানীয়রা আছেন তারা আমাদেরকে বলছিলেন যে তারা এই রাস্তাটা সরু হওয়ার কারণে এবং বাসাগুলো অনেক সংকীর্ণ থাকার কারণে কিন্তু তাদের বেগ পেতে হয়েছে যে এই গ্যাস লাইনের লিকেজের ঘটনাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই বাসাতেও কিন্তু আপনার যে বিস্ফোরণের যে চিহ্ন সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই পুরো ঘটনাটি কিন্তু আসলে এই যে গ্যাস লাইন লিকেজের এটা সমাধানযোগ্য কেন হচ্ছে না সেটি কিন্তু এখন স্থানীয় মানুষরা প্রশ্ন করছেন। এই ছিল শেরেবাংলা নগরের একটি বাসা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে, এর আগে যুক্ত ছিলাম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। এবার অন্য প্রসঙ্গ, খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনে যেখানে মানা হচ্ছে না সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা ১০০ বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছিল মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। দীর্ঘদিন ধরে রামপুরা খালের উপর নির্ভর করেই জীবন চলছে শাহ আলমের। তিনিও বলছিলেন কিভাবে খালের জায়গা দখল করে গড়ে উঠছে এই নগরী। মাটির কারণ নাই, সব বালু। এই বালু ফেলাই দেয় না 10 তলা 8 তলা সমানত আছে। কিন্তু জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। ছোট আকৃতির ভবন থাকে তাও দুর্যোগটা কম হয়, কিন্তু যখন ভবনের উচ্চতা যত বাড়তে থাকে তত বেশি তার বিপদের সংখ্যাটা। জলাশয় জলাভূমি ভরাট করার যত ধরনের হাউজিং আছে সবগুলো হাইলি ভালনারেবল। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায় ভূমিকম্পের সময়। ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। নতুন প্রতিষ্ঠান পরে করেন না, আপনার তো আমাদের তো অর্থের অভাব আছে, লোকবলের অভাব আছে। তা আপনি এত জরুরি কি দরকার? চোখের সামনেই একের পর এক আমাদের ডেভিয়েশন হয়, খাল ভরাট হয়ে যায়, ভবনগুলো মানে অবৈধভাবে নির্মিত হয়। রাজুক চেয়ে এসে দেখে মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি। এইটাকে যদি আমরা মানে তার মূল যদি আমরা সরাতে না পারি তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। অনেক পরিকল্পনার আইনগুলো পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন মাফিয়ারা কাজ করেছে। কারা কিভাবে করলো, কিভাবে এই শহরটাকে মৃত্যুকূপ বানানো হলো, কেন আমাদের এই ভূমিকম্পে আমরা তটস্থ থাকি অথচ আমরা জানি যে আমাদের বড় ভূমিকম্প আসতে পারে, কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়।
পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত সত্যপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। যে সমস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো আপনি বন্ধ করে দেন, সেগুলোকে কিভাবে সাপোর্ট করে উন্নত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেন এবং মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজুকের হিসাব অনুযায়ী ঢাকার ৭৪% ভবনই নকশা বহির্ভূতভাবে নির্মিত। এ অবস্থায় কতটা নিরাপদ নগরবাসী? এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, আমি এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই কিন্তু গ্রিন কজি কটেজ। সেই ২০২৪-এর ফেব্রুয়ারির ২৯ তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু এখানে আগুন লাগে এবং সেই আগুন লাগার পরে যে ৪৬ জনের প্রাণহানি হয়, ১৩ জন আহত হয়। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং তার পরবর্তীতে কিন্তু বেশ নড়েচড়ে বসে রাজুক। আশপাশের যে ভবনগুলো ছিল, যেই রেস্টুরেন্টগুলো বিভিন্ন ছিল, সেগুলোতে অনেক অভিযান পরিচালনা করে। যে কোনো দুর্ঘটনা বা ভূমিকম্প এমন কিছু ঘটে যাবার পরেই আসলে আমরা নড়েচড়ে বসি। সবার এর ব্যাপারটা যেন এরকম। তবে যখনই জিনিসগুলো স্বাভাবিক হয়ে যায় তখনই যেন আবারও সেই পুরনো জায়গা, আবারও টাকার বিনিময়ে যেন মানুষের জীবনেরও চুক্তি হয়। এবং আমরা যেমনটা জানি যে বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী ২০২০-এ যে সর্বশেষ সংশোধনী হয় সেখান অনুযায়ী বিল্ডিং রেগুলেটরি অথরিটি নামে কিন্তু একটি প্রতিষ্ঠান হবার কথা ছিল। সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, ৫ বছর পেরিয়ে গেছে। এবং আমরা দুইটি ভবনের মাঝামাঝি যেই নিয়ম অনুযায়ী, যেই আইন অনুযায়ী ভবন নির্মাণ হবার কথা ছিল, সেই জায়গায় দুটি ভবনের মাঝে ১ মিটার থেকে যদি ৫ তলার নিচে হয় ভবন তাহলে ১ মিটার, এবং যদি বড় ভবন হয় সেই ক্ষেত্রে ২.৫ থেকে ৩ মিটারের ভবন অর্থাৎ ৫ তলার উপরের ভবনগুলোতে। এবং বেশিরভাগ জায়গায় যেমন রাজুকের নিজের করা একটি পরিসংখ্যানের তথ্য আমরা কিন্তু পেয়েছি, যেখানে বলা হয়েছে যে ঢাকার মধ্যে রাজুকের আওতাধীন যেই জায়গা সেখানে প্রায় ৭৪% ভবনই কিন্তু বাংলাদেশ যে বিল্ডিং কোড, সেই বিল্ডিং কোডের নিয়ম না মেনে হয়ে যাচ্ছে। যখন এভাবে নিয়ম না মেনে হয়ে যাচ্ছে তখন রাজুক আসলে কি করেছে সেই জায়গার প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যারা বিশেষ করে ভবন মালিক বা এরকম যেই জায়গায় যারা রয়েছেন তারাও কিন্তু অনেক সময় কোনো কিছু খেয়াল করছেন না। অন্যদিকে আমরা যারা ভাড়াটিয়ারা রয়েছি বা যারা অনেকে ভাড়া থাকেন, তারা কিন্তু এই যখন কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু তারা দেখা যাচ্ছে ভাড়া নেওয়ার সময় বা এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু মাথায় রাখছেন না যে যেই ভবনটিতে আমি বসবাস করছি সেটা কি প্রপারলি নিয়ম মেনে হয়েছে কিনা, সেটাতে আমি নিরাপদ থাকবো কিনা। এবং সেই সুযোগটাই কিন্তু যারা নীতি নির্ধারক রয়েছেন এবং যারা অন্যান্য জায়গায় রয়েছেন তারা কিন্তু নিয়ে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই বেইলি রোড থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেইলি রোডে। সময় সংবাদে আরও থাকছে। ঠান্ডা পড়তেই ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দির প্রকোপ। ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবানের সরকারি হাসপাতালে শয্যা সংকট। বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও ৫ ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া ৯ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে ক্ষতিপূরণ দেওয়ার চর্চা প্রতিষ্ঠানগুলোকে দায়মুক্তি দেওয়ার শামিল। সেলিয়া সুলতানার রিপোর্ট। ২০১০ সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট ১৬,৮৯৪ কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি ১০,৫০ কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে ১৫ বছর পর আবারও শেয়ার বাজারে ৫ ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা
অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। দফা দাবিতে জামায়াত সহ 8 দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের শেষ দিনে আজ সিলেটে সমাবেশ করবে দলগুলো। বিভাগে নানা প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত 30 নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8 রাজনৈতিক দলের যে সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশ ছিল, আজ সেটি শেষ হতে চলেছে এবং আজ সিলেটে এই বিভাগীয় সমাবেশের পর্দা নামবে। সিলেট আলিয়া মাঠ মাদ্রাসায় আজ দুপুরে কিন্তু এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই এই সিলেটের 4 জেলার মানুষজন এবং বিশেষ করে এই স্ব দলের নেতাকর্মীরা তারা কিন্তু ইতোমধ্যে এই মাঠে আসা শুরু করেছে এবং তারা আসার পথে মিছিল সহকারেই কিন্তু তারা এই মাঠে এসেছে। আমরা এই সমাবেশ স্থলে এসে দেখতে পেয়েছি যে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকেই কিন্তু মাঠ পরিদর্শন করছেন এবং মাঠের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা দেখভাল করছেন বলে আমরা দেখেছি। আমরা জেনেছি যে বেলা 12টা থেকে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শুরুতে কিন্তু আঞ্চলিক যে নেতৃবৃন্দ আছে 8 দলের তারা কথা বলবেন, তারা কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং সেই বক্তব্যের মধ্যেই তারা কিন্তু তাদের যে 5 দফা দাবি, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোট এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়, সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ অন্য যে 5টি দফা দাবি আছে সেই দাবিগুলোর কথা কিন্তু তারা বলবে এবং বেলা 2টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে এই 7টি বিভাগে যে তাদের কর্মসূচি গত 30 নভেম্বর থেকে শুরু হয়েছে সেটির আজ সমাপ্তি টানবেন। তো এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে 8 দলের 7 বিভাগীয় সমাবেশের আজ শেষ দিনের কর্মসূচির সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। Thai Aluminium. The better is now the best. শীতের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। এতে সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আক্রান্তদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত রিপোর্টে। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। প্রতিদিন সদর হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। চাপ বেশি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। সেবা পাইলাম না, কোনো একটা সিট পাইলাম না। ফ্লোরের মধ্যে 2 দিন যাবত থাকছি। ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে বসে তেমন লাগে। নিজের স্যালাইন মেলা সব লাগাইছি, ডাক্তার কোনো খবর নাই। জ্বালা যন্ত্রণা করে, পাতলা বাইরে করা যায়, আর কোনো সেবা নিতে চান।
কর্তৃপক্ষ বলছে জনবল সংকট থাকলেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। আমরা চেষ্টা করে যাচ্ছি এই যে সকল ডাক্তার বা যে জনবল রয়েছে এর মাধ্যমে এই বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়ার জন্য বহুতল ভবন স্থান সজ্জার ব্যাপারটা আরেকটু বৃদ্ধি করতে পারি, আর তাই আমরা আমাদের এই জেলার সবাইকেই মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারবো। পার্বত্য জেলা বান্দরবানেও দেখা দিয়েছে নিউমোনিয়া সহ নানা মৌসুমী রোগের প্রকোপ। গত 1 মাসে এসব রোগে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের করিডোর ও মেঝেতে রেখে চলছে চিকিৎসা সেবা। পাহাড়ি এলাকা ঠান্ডা বেশি, তার জন্য চলে আসছে। নিউমোনিয়া ধরা খাইছে, তারপর ভর্তি রাখছে এখানে। যারা প্রায় গুরুতর অবস্থায় আসে ওগুলো আমরা সর্বত চেষ্টা করি ওদেরকে হচ্ছে যে ডক্টরের কথা নির্দেশ অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য। শীতে বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। শীতটা একটু বেশি, কুয়াশা বেশি, তাই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বান্দরবান সদর হাসপাতালে গত 1 মাসে 252 জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। মিরুন আহমেদ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা পুতিন মোদির। অস্ত্র প্রযুক্তি বিনিময়ে একমত 2 নেতা। ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি। শিক্ষকদের কর্মবিরতির কারণে পিছিয়ে পড়া পরীক্ষা শেষ করতে রুটিন সংশোধন করে ছুটির দিন শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। মাধ্যমিক স্তরে শিক্ষকদের আন্দোলনের কারণে পরপর 2 দিন পরীক্ষা হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং বিশেষ ব্যবস্থাপনায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বন্ধের দিনে। আমরা যেটি দেখেছি রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টায় পরীক্ষা শুরু হয় এবং এই পরীক্ষা চলবে 1টা পর্যন্ত। আমি রয়েছি রাজশাহীর প্রমথনাথ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। এখানে আজকে বেশ কয়েকটি শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 9ম শ্রেণীর রসায়ন, ভূগোল, ফিনান্স এবং 8ম শ্রেণীর ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, 5ম শ্রেণীর বিজ্ঞান, 3য় শ্রেণীর বিজ্ঞান এবং 10ম শ্রেণীর ইংরেজি 2য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং শিক্ষকরা যেটি বলছেন যে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই এই বিশেষ উদ্যোগ। এবং আমরা দেখেছি যে এদিন স্বতঃস্ফূর্তভাবে যেসব পরীক্ষার্থীরা রয়েছেন তারা এসেছেন এবং অনুপস্থিতি নেই বললেই চলে। আমরা যে বিদ্যালয়টি রয়েছে এরা ছাড়াও অন্যান্য বিদ্যালয়ে আমরা খোঁজ নিয়েছি, সেখানে শিক্ষার্থীরা খুবই স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শিক্ষকরা যেটি বলছেন যে আরও একটা দিন এই বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি আগামী শনিবার। এবং আমরা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে রাজশাহী জেলা, মহানগর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে যেসব স্কুলগুলো রয়েছে সেসব স্কুলগুলোতেও আজ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং মাধ্যমিকের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে তাদের যে স্বাভাবিক পঠন পাঠনের পরিবেশ সেটি আবার তারা নিশ্চিত করতে পেরেছেন এবং তারা খুশি এই বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পেরে। অন্যদিকে অভিভাবকরা কিছুটা মনক্ষুণ্ণ হলেও তারা বলছেন যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সিলেবাসে এবং নির্দিষ্ট সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এতে তারা খুশি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। জাহাজ বা মাদার ভেসেল কেনার ধুম পড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। আরও অন্তত 5টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। মূলত সরকার 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কম দামে কিনছে শিল্প গ্রুপগুলো। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। আমাদের জব সেক্টর, সেটা আমাদের দেশে অর্থনীতিতে যুক্ত হবে। সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায়
জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন। বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব, তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলছে পর্যটনের ভরা মৌসুম। কক্সবাজার জুড়ে থাকার কথা লাখো পর্যটকের ভিড়, কিন্তু সৈকত শহরে এখন অনেকেই নীরব। ফাঁকা সৈকত, ব্যবসায়ীদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় থমকে আছে দেশের সবচেয়ে বড় পর্যটন শহরটি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। বর্তমানে কোথাও নেই পরিচিত ভিড়, নীরবতা এই শহরে ছড়িয়ে আছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় সাগর পাড়ের ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, জেটস্কি ও বিচ বাইক চালক এবং কিটকট ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ চলতেছে। আমরা ঠিকমতো কর্মচারী বেতনও দিতে পারতেছি না, নিজেরাও চলতে পারতেছি না। অন্যান্য সময় আপনার এখানে লক্ষাধিক মানুষ থাকে, আপনার সবসময় অলওয়েজ খুব জমজমাট থাকে বীজটা আপনার। এখন তো আপনার লোক নেই। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। পর্যটক সংকটে ফাঁকা কক্সবাজারের সড়ক, নেই চিরচেনা যানজট। হোটেলগুলোর সামনে পর্যটকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন যানবাহন চালকরা। লোকজনের জন্য বসে আছি, হোটেল দেখে বের হবে, আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, দোকানের ভাড়াও তুলতে পারি না। গত বছর ডিসেম্বর জুড়ে যেখানে উপচে পড়া ভিড় ছিল, সেখানে এবার বুকিং নেমে এসেছে মাত্র 20%। রেস্তোরাঁগুলোর ব্যবসাও কমেছে আশঙ্কাজনকভাবে। আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। আশানুরূপ সেই ব্যবসাটা হচ্ছে না এবার ডিসেম্বরে। 16 ডিসেম্বর এখনো 80% রুম খালি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সামনের এই ডিসেম্বর মাসের যে 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তরে একমত হয়েছেন দুই নেতা। নয়াদিল্লিতে মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেন পুতিন। এছাড়া 2030 সালের আগে দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী পরিকল্পনাও চূড়ান্ত করেছে দুই দেশ। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারতের জন্য অবিচ্ছিন্ন জ্বালানি ও তেল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% আমদানি শুল্ক ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া জ্বালানি সহযোগিতা কমাবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন।
ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কূটনীতিক সম্পর্ক বহিরাগত চাপের মধ্যেও স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন দুই নেতা। যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নতুনভাবে সাজানোর বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে রয়েছে উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন। বিবৃতিতে রুশ নির্মিত অস্ত্র সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও উপাদান ভারতে তৈরি করতে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর বিষয়ে সম্মতি জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানান মোদি পুতিন। পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন জানান ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্ডনকুলমে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট। ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা 100 গিগাওয়াটে তুলতে চাইলে রাশিয়ার সঙ্গে উচ্চ প্রযুক্তি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে দুই দেশ একমত হয়। দ্বিতীয় সাইট বরাদ্দ নিয়ে দ্রুত সিদ্ধান্তের কথাও জানিয়েছে নয়াদিল্লি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ওয়াশিংটনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 2026 বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো 12টি গ্রুপে অংশ নিচ্ছে 48 দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। পর্তুগাল স্পেনের সহজ লড়াই। ফ্রান্সের গ্রুপে সেনেগাল, নরওয়ে। অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রয়ের আকর্ষণের কেন্দ্রে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে লিওনেল মেসির দল। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে সি গ্রুপে। কঠিন প্রতিপক্ষ তাদের সামনে মরক্কো, হাইতির সঙ্গে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পাড়ি দেয়া জার্মানির জন্য একেবারে সহজ। প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া কুরাসাও তাদের প্রতিপক্ষ। আছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এফ গ্রুপে গেল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডস তাদের সঙ্গে এশিয়ার দেশ জাপান, তিউনিসিয়া এবং চতুর্থ দেশ আসবে ইউরোপিয়ান অঞ্চল থেকে প্লে অফ খেলে। সৌদি আরব, কেপ ভার্দে, উরুগুয়েকে নিয়ে সহজ গ্রুপে স্পেন। ফ্রান্সের লড়াইটা হতে পারে কিছুটা কঠিন। আফ্রিকার দেশ সেনেগালকে একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আর্লিং হল্যান্ডের নরওয়ে ফিফা প্লে অফ খেলে আসা আরেক দেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদোর যাত্রা সহজই বলতে হবে। তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ খেলা আরেক দেশ। ইংল্যান্ড আছে এল গ্রুপে। শক্ত প্রতিপক্ষ তাদের ক্রোয়েশিয়া। তাছাড়া আছে ঘানা ও পানামা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ বন্ধ হলো পাকস্থলীর রক্তক্ষরণ। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে। আগারগাঁওয়ে বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ। শিশু, গর্ভবতী নারী সহ একই পরিবারের 6 জন দগ্ধ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। সবার অবস্থায় আশঙ্কাজনক। দানার জমিন আছিল যে বালু দিয়ে সব বইরা রইল। এই বালু ফলাই দেয় না 10 তলা 8 তলা সমান তো আছে। খালবিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। আইনের তোয়াক্কা করছে না কেউ। রাজুকের পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। জবাবদিহি নিশ্চিতের তাগিদ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।